বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এম জামান হোসেন, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি মাইক্রো ইকোনমিক্সের একটি ইম্পর্টেন্ট টপিক, মৌলিক অর্থনৈতিক সমস্যা। অর্থনীতির মূল সমস্যা কি তা নিয়ে আজকে আমি আলোচনা করব। আমরা জানি অর্থনীতির মূল সমস্যা হলো দুইটা। একটা হলো স্বল্পতার সমস্যা, আর একটা হলো নির্বাচনের সমস্যা। নির্বাচনের সমস্যা, স্বল্পতার সমস্যা আমরা অনেকেই জানি। প্রয়োজনের তুলনায় সম্পদ যে কম, সেটাই হলো স্বল্পতার সমস্যা। আমাদের যে পরিমাণ সম্পদ দরকার, সেই পরিমাণ সম্পদ আমাদের নাই। এই যে না থাকা, প্রয়োজনের তুলনায় সম্পদ কম থাকা, সেটাই হলো স্বল্পতার সমস্যা। নির্বাচনের সমস্যা হলো যেই সম্পদ আছে, সেই সম্পদটা আমরা কিভাবে কাজে লাগাবো, কোথায় কাজে লাগাবো, কি করব, সেই সম্পদটা কিভাবে আমরা ব্যবহার করব, কার জন্য ব্যবহার করব ইত্যাদি। এই নির্বাচনের সমস্যা থেকে আরও তিনটি সমস্যার সৃষ্টি হয়। মূলত অর্থনীতিতে নির্বাচনের সমস্যা থেকে সৃষ্ট তিনটি সমস্যাকে মৌলিক অর্থনৈতিক সমস্যা নামে অভিহিত করা হয়। এই নির্বাচনের সমস্যা থেকে যে তিনটি সমস্যা সৃষ্টি হয়, তার প্রথমটি হলো কি উৎপাদন করব, দুই নম্বরটা হলো কিভাবে উৎপাদন করব, তিন নম্বরটা হলো কার জন্য উৎপাদন করব। কার জন্য উৎপাদন করব। তাইলে অর্থনীতিতে মৌলিক সমস্যা বলতে আমরা এই তিনটি সমস্যাকে বুঝি। কি উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব, আর হলো কার জন্য উৎপাদন করব। অর্থনীতির মৌলিক সমস্যা হলো এই তিনটি। কি উৎপাদন করব, সেই সমস্যা নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করি। আমাদের যেই সম্পদ আছে, সেই সম্পদ দিয়ে আমরা কোন দ্রব্যের কতটুকু উৎপাদন করব, কোন দ্রব্যের উৎপাদনে আমরা কাজে লাগাবো, সেইটাই হলো প্রথম সমস্যা। মনে করি এক্স একটি দ্রব্য, ওয়াই একটি দ্রব্য, এটা একটা উৎপাদন সম্ভাবনা রেখা। এই উৎপাদন সম্ভাবনা রেখায় আমরা তিনটা বিন্দু ধরি, এ, বি, সি।
এখানে আমরা দেখি আমাদের যে সীমিত সম্পদ আছে সেই সম্পদ দিয়ে যদি আমরা সি বিন্দুতে উৎপাদন করি তাহলে ও এক্স নট পরিমাণ এক্স ধ্রুব উৎপাদন করতে পারি। যদি এ বিন্দুতে উৎপাদন করি তাহলে শুধু ও ওয়াই নট পরিমাণ ওয়াই ধ্রুব উৎপাদন করতে পারি। যদি বি বিন্দুতে উৎপাদন করি তাহলে এক্স দ্রব্যের ও এক্স ওয়ান এবং ওয়াই দ্রব্যের ও ওয়াই ওয়ান উৎপাদন করতে পারি। আমাদের সমস্যা এখন যে আমরা কি শুধু এক্স করব সি বিন্দুতে, না ওয়াই করব এ বিন্দুতে, না বি বিন্দুতে করব, যাতে কিছু এক্স উৎপাদন করতে পারি কিছু ওয়াই উৎপাদন করতে পারি। তাহলে আমাদের সামনে তিনটি পথ আছে। এই চিত্র অনুযায়ী আমরা শুধু এক্স করতে পারি সি বিন্দুতে, শুধু ওয়াই করতে পারি এ বিন্দুতে, বি বিন্দুতে আমরা কিছু এক্সও করতে পারি কিছু ওয়াইও করতে পারি। অর্থনীতির মূল সমস্যা হইল সিদ্ধান্ত নেওয়া, আমরা কি শুধু এক্স করব, না শুধু ওয়াই করব, না কিছু এক্স এবং কিছু ওয়াই দুটাই করব। এইটা হইল প্রথম সমস্যা। কি উৎপাদন করব, শুধু এক্স, শুধু ওয়াই, না এক্স ওয়াই দুইটাই? এ বিন্দুতে করব, বি বিন্দুতে করব, না সি বিন্দুতে করব? এটা হলো আমাদের একটা সমস্যা, কি উৎপাদন করব। সমাধান আমরা এখন বলবো না এই আলোচনায়, যেহেতু শুধু আমাদের মৌলিক সমস্যা চেয়েছে, এই সমস্যার সমাধান কিন্তু আমাদের প্রশ্নে চাই নাই। সুতরাং আমরা এখন শুধু প্রশ্নটা করে যাব, দেখাবো যে আমরা এক্স করব না ওয়াই করব, না এক্স ওয়াই দুইটা, অর্থাৎ এ বিন্দুতে করব, বি বিন্দুতে করব, না সি বিন্দুতে করব। এটা সিদ্ধান্ত নেওয়াটাই একটা সমস্যা। যদি আমরা খ নিয়ে আলোচনা করি, খতে বলা হয়েছে, কি বলা হয়েছে, কিভাবে উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব। উৎপাদন করতে গিয়ে আমরা প্রধানত দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারি, দুটা পদ্ধতি অবলম্বন করতে পারি। যেমন যদি আমরা এ বিন্দুতে উৎপাদন করি, এটা উৎপাদন এল কে হবে, ভূমিতে এল, লম্বে কে, এটা উৎপাদন সম্ভাবনা রেখা, আইসো প্রোডাক্ট, আইকিউ বলা, আইসো কোয়ান্ট বা আইসো প্রোডাক্ট, সম উৎপাদন রেখা। এই উৎপাদন রেখাটায় দেখা যায় যদি আমরা এ বিন্দুতে উৎপাদন করি ও এ, এটা একটা উৎপাদন কৌশল, ও এ একটা উৎপাদন কৌশল। এই কৌশলে যদি আমরা উৎপাদন করি সেখানে লেবার লাগে বেশি, ক্যাপিটাল লাগে কম। লেবার লাগে এইটুক, ক্যাপিটাল লাগে এইটুক। তো এটাকে বলে শ্রম নিবিড় উৎপাদন কৌশল। আমরা ওখানে বলছি কিভাবে উৎপাদন করব, প্রশ্নটা হলো কিভাবে উৎপাদন করব, এটা একটা সমস্যা। যদি আমরা এই উৎপাদন কৌশলটা ব্যবহার করি তাহলে আমাদের এখানে লেবার লাগে বেশি, মূলধন লাগে কম। এই উৎপাদন কৌশলটা হলো লেবার ইন্টেন্সিভ, এটাকে বলে শ্রম নিবিড় উৎপাদন কৌশল। যদি বি বিন্দুতে উৎপাদন করি তাহলে এখানে আমার কৌশল হলো ওবি, ওবি। এই কৌশল যদি অবলম্বন করি একই উৎপাদনের জন্য সমোৎপাদন রেখার সব বিন্দুতে উৎপাদন সমান, এ বিন্দুতে উৎপাদন যা, বি বিন্দুতে উৎপাদন তা। তাহলে আমরা যদি এই দ্বিতীয় কৌশলটা অবলম্বন করি ও বি, তাহলে এখানে দেখা যায় লেবার লাগে আমার কম, ক্যাপিটাল লাগে বেশি, মূলধন এখানে বেশি লাগে। এই জন্য এটা মূলধন নিবিড় উৎপাদন কৌশল বা ক্যাপিটাল ইন্টেন্সিভ টেকনিক। এই পদ্ধতিতে যদি আমরা উৎপাদন করি একই উৎপাদনের জন্য মূলধন বেশি লাগে, শ্রম কম লাগে। এখন একটি দেশের বা একজন ব্যক্তির সমস্যা হলো সে কি
লেবার ইন্টেন্সিভ কৌশল অবলম্বন করবে না মূলধন নিবিড় উৎপাদন কৌশল অবলম্বন করবে, ক্যাপিটাল ইন্টেন্সিভ টেকনিক ইউজ করবে। তাহলে সে ও এ পথে উৎপাদন করবে, কৌশলে উৎপাদন করবে না ও বি কৌশলে উৎপাদন করবে। এইটা একটা সমস্যা। সিদ্ধান্ত নেওয়া কোন পদ্ধতিতে উৎপাদন করবে, শ্রমনিবিড় কৌশল ব্যবহার করবে না মূলধন নিবিড় কৌশল ব্যবহার করবে, এটা তার জন্য একটা সমস্যা। তৃতীয় সমস্যায় যদি আমরা যাই, তৃতীয় সমস্যাটা যদি দেখি, সেখানে দেখা যাবে আমরা ধরলাম, মনে করলাম প্রথম সমস্যার সমাধান হলো সে এক্স উৎপাদন করবে, ধরে নিলাম। দ্বিতীয় সমস্যারও সমাধান হলো, ধরলাম সে লেবার নিবিড় উৎপাদন কৌশল ব্যবহার করলো, কোনো একটা দেশ বা ব্যক্তি, যাই হোক। তাইলে দুইটা, প্রথম সমস্যার সমাধান হলো সে এক্স উৎপাদন করবে, সিদ্ধান্ত নিল। দ্বিতীয়টায় সিদ্ধান্ত নিল শ্রমনিবিড় উৎপাদন কৌশল অবলম্বন করবে। এখানে তোমাদের জানার জন্য আমি বলে রাখি একটি কথা, যে উপকরণটা সস্তা, যেমন লেবার যদি সস্তা হয় তাহলে সে লেবার নিবিড়টা নিবে, মূলধন যদি সস্তা হয় তাহলে মূলধন নিবিড়টা নিবে। ধরে নিলাম আমরা লেবার সস্তা, এই জন্য সে লেবার নিবিড়টা নিল, আর এক্স দ্রব্য তার বেশি প্রয়োজন, এই জন্য সে এক দ্রব্য উৎপাদনের সিদ্ধান্ত। অর্থাৎ প্রথম দুইটা সমস্যার সমাধান হল। তৃতীয় সমস্যা হলো, এই যে এক্স দ্রব্য উৎপাদন করলো এই কৌশল অবলম্বন করে, এই এক্স দ্রব্যটা সে সমাজে বন্টন করবে কিভাবে, বন্টনের সমস্যা। এটা হলো বন্টন সমস্যা, বন্টনের সমস্যা। তৃতীয় সমস্যাটা হলো কার জন্য উৎপাদন করবে, মূলত এটা হলো বন্টনের সমস্যা। এখন আমরা ধরি সমাজে দুই গ্রুপ লোক আছে, একটা হলো ধনী ব্যক্তি আর একটা হলো গরিব ব্যক্তি। দুই ধরনের লোক আছে। এখন এই এক্স দ্রব্য উৎপাদন করে সে কি ধনীদের পক্ষে বন্টন করবে না গরিবদের পক্ষে বন্টন করবে? এই জিনিসগুলি কি গরিবদেরকে দিবে না ধনীদেরকে দিবে? যদিও বিষয়টা আমাদের কাছে খুব একটা কঠিন মনে হয় না, আসলে এটা কিন্তু একটা কঠিন সমস্যা। বন্টন ক্ষেত্রে যদি ত্রুটি থাকে তাহলে সমাজে আয় বৈষম্য দেখা দেয়। আমি একটি উদাহরণ দেই, যেমন বাংলাদেশ সরকার যদি এরকম সিদ্ধান্ত নেয় যে যাদের কাছে বেশি জমি আছে, 50 বিঘার অধিক জমি কেউ রাখতে পারবে না নিজ নামে, এক নামে বা একক নামে। তাহলে সবার কাছ থেকে যদি আমরা 50 বিঘা জমি নিজের নামে রেখে বাকি জমি যদি সরকার নিয়ে নেয়, তাইলে সরকার যে জমি পাবে, সরকারের হাতে যে জমিগুলি আসবে, সেই জমিগুলি সরকার কাদেরকে বন্টন করে দিবে? তাহলে এটা নির্দ্বিধায় সবাই বলবে ভূমিহীন যারা, ভূমিহীনদের মাঝে বন্টন করে দেওয়া হোক। অবশ্যই সবাই বলবে, আমরাও বলবো 50 বিঘার ঊর্ধ্বে যে জমি আছে সেই জমি যদি সরকার ব্যক্তি মালিকানাধীন থেকে নিয়ে এইগুলি সমাজে গরিব মানুষ অর্থাৎ ভূমিহীনদের মাঝে বন্টন করে দেয়, তাহলে সেটা ন্যায় বিচারের দিক থেকে, ন্যায্যতার দিক থেকে অথবা ন্যায় নীতির দিক থেকে আমরা মনে করব এটা ঠিক। কিন্তু দেখা গেছে যে এই জমিগুলি যদি ভূমিহীনদের মাঝে বন্টন করে দেওয়া হয়, তাহলে এক একজন ভূমিহীন এতটুক জমি পায় যেই জমিটুক চাষাবাদ করা সম্ভব না। মনে করি 0.02 হেক্টর করে জমি পেল এক একজন, তাহলে এই জমিটুক চাষ করা সম্ভব না। তাহলে এতদিন তো এই জমিগুলি চাষ হতো, মানুষ ফসল পেত, বর্গা হলো ফসল পেত, চাষ হতো। যখন এই উদ্বৃত্ত জমিগুলি, বাড়তি জমিগুলি ভূমিহীনদের মাঝে বন্টন করে দেওয়া হয়, তাহলে তারা এতটুক জমি পাবে যেই জমিটুকু
জমিকে চাষাবাদ করা সম্ভব না, লাঙ্গল ঘুরানো যাবে না সেখানে। তাহলে এই জমিগুলি সব অনুৎপাদনশীল খাতে চলে গেল। তাহলে আমরা দেখলাম যে আমরা সবাই কিন্তু বললাম যে এই উদ্বৃত্ত জমিগুলি ভূমিহীনদের মাঝে বন্টন করে দেওয়া। সরকার যদি এই কাজ করে তাহলে এটা অর্থনীতিতে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। অর্থাৎ আগে যেই জমিগুলি বর্গা কোথায় হলেও চাষাবাদ হতো, ফসল হতো, এখন এইগুলি গরিবদের মাঝে, ভূমিহীনদের মাঝে বন্টন করে দিলে সেইগুলিতে আর চাষাবাদই করা সম্ভব না। এই বিপুল পরিমাণ জমি ভূমিহীনদের মাঝে বন্টন করে দিলে সেইগুলি অনাবাদি রয়ে যাবে, ফলে খাদ্যদ্রব্যের আরও সমস্যা দেখা দেবে। সুতরাং তাদের ফেভারে বন্টন করা যাবে না, ভূমিহীনদের ফেভারে বন্টন করা যাবে না। তাহলে কাদের মধ্যে বন্টন করতে হবে? অর্থনীতিবিদরা গবেষণা করে, পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে যাদের কিছু জমি আছে, যাদের 0.5 হেক্টর জমি আছে, তাদেরকে যদি এই জমিটুক দেওয়া হয় তাইলে তাদের জমির আকারটা একটু বড় হবে, সেখানে তারা চাষাবাদ করতে পারবে। তাহলে একদম ভূমিহীনদের অনুকূলে ভূমি বন্টন করা এটা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ঠিক হবে না। যাদের কিছু জমি আছে তাদের অনুকূলে ভূমিগুলি বন্টন করে দিতে হবে, তাহলে ভূমিগুলি কাজে লাগবে, উৎপাদনশীল হবে। আর যদি না করা হয় তাহলে অনুৎপাদনশীল খাতে চলে যাবে। সুতরাং বন্টন সমস্যা একটা বিরাট সমস্যা, আমাদেরকে সাবধানতার সাথে বন্টন করতে হবে। সমাজে বন্টন ব্যবস্থা যদি ত্রুটি থেকে যায় তাহলে সেটা অর্থনীতিতে একটা, সমাজে একটা বিরূপ প্রভাব ফেলে। তাহলে আমরা দেখলাম যে বন্টন সমস্যাটা একটা মারাত্মক সমস্যা, একটা কঠিন সমস্যা। তাহলে আজকের যে আলোচনা আমরা দেখলাম অর্থনীতির মৌলিক সমস্যা, অর্থনীতির প্রধান সমস্যা হলো দুইটা, একটা হলো স্বল্পতার সমস্যা আর একটা হলো নির্বাচনের সমস্যা। স্বল্পতার সমস্যা হলো প্রয়োজনের তুলনায় সম্পদ যে কম, সেটাই হলো স্বল্পতার সমস্যা। আর নির্বাচনের সমস্যা থেকে যে তিনটি সমস্যা সৃষ্টি হয় সেইটাকে বলে অর্থনীতির মৌলিক সমস্যা। কি উৎপাদন করা হবে, এক্স করব না ওয়াই করব, ধান করব না পাট করব, সেই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। কিভাবে উৎপাদন করব, শ্রমনিবিড় কৌশলে করব না মূলধন নিবিড় উৎপাদন কৌশলে করব, কার জন্য উৎপাদন করব, উৎপাদিত পণ্য আমরা কি কার ফেভারে বন্টন করব, ধনী লোকদের ফেভারে করব না গরিব লোকদের ফেভারে করব, না একদম ভূমিহীনদের ফেভারে করব না মধ্যবিত্তদের ফেভারে করব, সেটাও আমাদের একটা সমস্যা। তাহলে এই তিন ধরনের সমস্যাকে অর্থনীতিতে মৌলিক অর্থনৈতিক সমস্যা নামে অভিহিত করা। এখান থেকে প্রশ্ন, মূল প্রশ্ন হলো, তোমরা একটু লিখে নাও, আমি ধীরে ধীরে বলি। অর্থনীতির মৌলিক সমস্যাবলী আলোচনা করো, এভাবে প্রশ্নটা আসতে পারে। অর্থনীতির মৌলিক সমস্যাবলী আলোচনা করো, লিখে নাও, অর্থনীতির মৌলিক সমস্যাবলী আলোচনা করো। অথবা আসতে পারে স্বল্পতার সমস্যা ও নির্বাচনের সমস্যা বলতে কি বুঝো? স্বল্পতার সমস্যা ও নির্বাচনের সমস্যা বলতে কি বুঝো? তাহলে একই আলোচনা, স্বল্পতার সমস্যা নিয়ে দুই তিন লাইন লিখব, নির্বাচনের সমস্যা থেকে তিনটি সমস্যার উদ্ভব হয়, সেই তিনটি সমস্যা আমরা চিত্র সহকারে সুন্দর করে বুঝিয়ে দেব। এ হইল আজকের আলোচনা থেকে, আজকের ক্লাস থেকে প্রশ্নের ধরন। দুটা প্রশ্ন পড়লে আমরা যে কোনো ছোট প্রশ্ন আসলে আমরা অবশ্যই লিখতে পারবো। যদি বলে কি উৎপাদন করব, উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে ব্যাখ্যা করো, কি উৎপাদন করব, উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে ব্যাখ্যা করো, কিভাবে উৎপাদন করব, সম উৎপাদন রেখার মাধ্যমে সেটা ব্যাখ্যা করো। এই দুইটা প্রশ্ন আলাদা করেও আসতে পারে, সৃজনশীল প্রশ্ন যে কোনো ধরনের প্রশ্নই হতে পারে। তাহলে আমাদের মূল কথা, মূল উদ্দেশ্য হলো আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যা, বেসিক ইকোনমিক প্রবলেম, এই জিনিসটা যদি আমরা জানি,
এটা সম্বন্ধে যদি আমাদের ধারণা থাকে, প্রশ্ন যেভাবেই হোক না কেন আমরা অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ। আজকে আমরা আর অন্য কোনো টপিকে যাব না। পরবর্তীতে আমি ইনশাল্লাহ অন্য একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, সে কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ।